ভাইকে পুলিশ সিরিয়াল পুলিশ শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছিল। আমার ভাইয়ের হত্যা বিচার চাই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ এবং বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ডে আছেন। রিমান্ডে তারা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। 28 জানুয়ারি 2010 ঢাকা কেন্দ্রীয় কারাগার। এটা জবাই করা, এটা তার ফাঁসি না, কোনো রজ্জাটা নাই, কিছু নাই। গলায় ছিল একটা টেপটা সরিয়ে দেখলাম হাতটা ঢুকে গেল, পট সুতো কালো সুতো তার সেলাই করা অনেক দূরে দূরে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝেই গিয়েছেন। শেষে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা 50 জনের অধিক বড় বড় বিএনপি জামায়াতবিরোধী নেতাদেরকে হত্যা করেছে নিজের হাতে। এমন চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে এসেছে এবং আইনমন্ত্রীকে রিমান্ডে নিয়ে কিন্তু এরকম চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা হয়েছে। সেই সাথে শেখ হাসিনা কত ছাত্র এবং সাধারণ জনগণকে হত্যা করেছে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। তার জন্য আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি সব কিছু বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন সারা জীবনের জন্য আগের মতন তত্ত্বাবধান সরকার দেওয়া হবে, এমনটা কিন্তু জানিয়েছে গণমাধ্যম এবং জাহির টাকিব। প্রিয় দর্শক বন্ধুরা, আবারও বলছি বেশি কথা বলবো না, সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। সেই সাথে বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। 28 জানুয়ারি 2010 ঢাকা কেন্দ্রীয় কারাগার। রাত 9:30 থেকে 11টা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বললে ভুল হবে, বন্ধ করে দেওয়া হয়। 1.5 ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি। আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল, কারণ তারা জানতো জেলখানায় সেদিন 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। আর যে 5 জনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী, কারাগারের সকলের প্রিয় মানুষ। রাত 12:01 কর্নেল ফারুক রহমান, মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি, মহিউদ্দিন লান্সার ও সুলতান শাহরিয়ার রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। 4 জনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট 5টি। ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি 5টি লাশ পাঠানো হয় যার যার গ্রামের বাড়িতে, কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল, আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজলুল হুদার। মেজর বজলুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে। সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধের এই আয়োজন ছিল মূলত মেজর বজলুল হুদার মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা। লাশ কেন দেখতে দেওয়া যাবে না সেটা জানতে আমরা হাটবোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম। বললো ভাই না আসার সময় আমি আমার পটে যাবো, এর মধ্যে পুলিশের টল, শুধু টল পুলিশি দাঁড়ায়, যারা মোটিতে এমন হয় আসা যায় না। তারপরে কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসছে ভোরের দিকে। প্রশাসনের লোক ছিল, ওনার লাশটা প্রথমে হাটবলে ইন্ডিয়া হয়, প্রচুর লোক। এই অবস্থায় বাড়ির ভেতরে ঢুকতে দিয়েছিলাম না। আমার জানাজাত লাশটা বলার কথা, কিন্তু পুলিশের বাধার কারণে আমি লাশটা দেওয়াতে পারিনি। লাশ আসার পরে তার প্রশাসনের লোক যারা আসছিল লাশ নিয়ে, তারা যেখানে টাইম দিয়েছে তাকে দাফন করতে হবে। সে দেশের মানুষের জন্যই মনে করেন সবসময় ছিল, ও দেশের মানুষের পাশে থাকতো সবসময়। চুয়াডাঙ্গার মানুষের কাছে মেজর বজলুল হুদা ছিলেন এক আদর্শের প্রতীক, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাওয়া মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো। আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল 5 মিনিটের মধ্যে মেজর বজলুল হুদাকে দাফন করতে হবে, কিন্তু জনরোষের মুখে আইন শৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয়। প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি। বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্য। 4টা-5টার দিকে আসলো, লোকজন নাই একেবারে, মানে সম্পূর্ণ একেবারে হলো কোনো মানুষজন ঢুকতে দিচ্ছে না। র্যাবের এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করল কেমন উনি লোক ছিল। আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন। তো বলি যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন? তা বলছে যে কাজ করলে এই কারণে, সে তো নিজের জন্য করে না, সে তো দেশের জন্য করেছে। যারা 15 আগস্টে ছিল তারা সবই মুক্তি ছিল, কেউ কোনো পাকিস্তানি ফেরত আসবি না, সব মুক্তি ছিল। তারপরে লাশ আসলো, এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র হল, এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা নজিরবিহীন একটা ঘটনা। পুলিশের আন্ডারে থাকবে না, আমরা আমাদের লাশ আমরা হলো আমাদের আন্ডারে হবে, দাফন হবে। পুলিশের আন্ডারে রাখতে চেয়েছিল, পুলিশের আন্ডারে তো না, সেগুলো পুলিশের আন্ডারে তো স্বাভাবিক নিয়ম, সেভাবে আমরা হলো সরকারি কাজ আমরা দাফন করবো। আমরা বললাম যে না, দাফন ওইভাবে না, আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হলো দাফন হবে তার ভিতরে। অতএব তারা তখন হলো দিতে বাধ্য হয়েছে। হাজার হাজার মানুষ
চলে এসেছে মেজর বজলুল হুদাকে এক নজর দেখার জন্য। হাটবোয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি। গোসলের অনুমতি দিচ্ছিল না। এই সময় আলমডাঙ্গা থানার যিনি ওসি ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন। আমাদের তারা হুমকি দিচ্ছে হ্যান ত্যান পুলিশ আইসে আমাদের বলছে না লাশ তাড়াতাড়ি মাঠে আর প্রশাসন খুব তাড়াতাড়ি করে চাপ দেয়, ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে গোসল টোসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল এবং সাথে ঢাকার থেকে টিমও আসছিল। ওই সময় প্রশাসনের ভূমিকা কেমন? প্রশাসন প্রথমে মার মুখে অবস্থায় ছিল, যখন সাধারণ মানুষ পাবলিক বললো যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করবো না, তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক থেকে আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে। এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজলুল হুদাকে শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে। 3 জেলার জনগণের কারণে প্রশাসন এখানে পিছিয়ে আগে যায়, তারা এখানে সরে যাওয়ার পর এখানে জনগণের ইচ্ছা মতো তাদের দেখা রয়েছে। মাটি দেওয়ার চাইছিল, তো এখান থেকে লেট করানো হলো যে একটু পরে লাশটা মাটি দেওয়া হোক এই হিসাবে একটু দেরি করে লাশ দেখার পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম। এতটুকু পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু মেজর বজলুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙ্গার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার। কাফনের কাপড় সরাতেই দেখা যায় মেজর বজলুল হুদাকে আসলে ফাঁসি দেওয়া হয়নি, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। মুক্তিযুদ্ধের জেনারেল ওসমানীর সাবেক সংসদ সদস্য আপনাদের প্রিয় সন্তান অসংখ্য বিচারের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। ইনশাল্লাহ বাংলার মাটিতে তাকে হত্যার বিচার একদিন হবে হবে। সে ফেরেশতা তুললো, সে কোনো অপরাধ ব্যবস্থা করেনি, মানুষের উপকার করেছে। গলারে কাপড় খুলে দেখেছে এখান থেকে এত দূর, মানে 2 ইঞ্চি না, একদম পুরো মানে ছুরি চালালে যেভাবে হয়, কষাইরা যেভাবে ছুরি চালালে যেভাবে কাটেন ওইভাবে কাটা, সুতা 3-4 পর্ব করে সেটা দিয়ে সেলাই করা, হাতে পায়ে কোথাও আঘাতের চিহ্ন নাই। এটা জবাই করা, এটা তার ফাঁসি না, কোনো রকগাটা নাই, কিছু নাই। গলায় ছিল একটা টেপটা সরিয়ে দেখলাম হাতটা ঢুকে গেল, পট সুতো দিয়ে কালো সুতো দেয় তার সেলাই করা অনেক দূরে দূরে, রক্ত টপ টপ করে পট্টি আসে, গলা কাটা ছিল। কবরস্থানে যখন মাটি দিছে তখনও কাপনের রক্ত ভিজে গেছে। ফাঁসি দেওয়ার নামে তাকে জবাই করা হয়েছে। লাশটা কি আপনি দেখছিলেন? জি জি, আমি লাশটা দেখেছি, চকচকে দেখেছি লাশ। ওনার গলাটা কাটা ছিল এবং সেইখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। লাশটা কেমন দেখছিলেন বলেন? লাশটা দেখছি যে এটা তো লাশ জেল কোড অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না, কিন্তু পুরাপুরি জবাই করেছে, সে হলো এটা হত্যাকাণ্ড। পুরা রক্ত বাড়াচ্ছে। কেমন ছিল এটা? একেবারে সম্পূর্ণ গলা কাটিয়ে রক্ত বাড়াচ্ছে, তখন পর্যন্ত যখন আসে তখন পর্যন্ত রক্ত বাড়াচ্ছে। গলা কাটার পরে ওখানে সেলাই টেলাই দেওয়া এরকম কিছু দাগ? না, সেলাই কাটিয়েছে, কাটার পরে তারপরে হলো সেলাই দিচ্ছে। কফিন খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সবকিছু রক্তে ভেজা। ফাঁসি দেওয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না। তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয় দেখি যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা। ধোয়ানোর পরও যখন খাটিয়ে করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু তাজা রক্ত টপ টপ পড়ছে। ভিডিওর সময় কি কি দেখেছিলেন একটু বলেন তো? ভিডিও করার সময় দেখছিলাম এই সাইডে একটা বড় আকারে একটা দাগ দেখছিলাম। বুকে ব্যথা নিয়ে বেড়াচ্ছে আমার ভাইকে পুলিশ, সিরিয়াল পুলিশ শেখ হাসিনা জেলখানায় ঢুকে নিজ হাতে জবাই করে হত্যা করেছে। আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি, শেখ হাসিনা হিংসাত্মকমূলকভাবে এবং প্রতিশোধমূলকভাবে সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে। এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর বিচারের জন্য ব্যবস্থা করা। বাংলার বীর সন্তান মেজর বজলুল হুদাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও 18 তারিখ রাত 9:30 থেকে 11টা পর্যন্ত 1.5 ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে, যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল। ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে। অনুসন্ধানে জানা যায় 2010 সালের 28শে জানুয়ারি রাত 9টার পরপরই জেলগেটের ভেতরে মোট 2টি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে। ওই গাড়ির একটিতে এসএসএফ এর সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক, ইসমাইল হোসেন সম্রাট, তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন। ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর 2011 সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে। এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেওয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুৎসিত দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল, যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি। ডিএমপি কমিশনার একেএম শহীদুল হক সাহেব ছিলেন, স্বরাষ্ট্র সচিব যে আব্দুল সালাম সাহেব ছিলেন, কারা মহাপরিদর্শক যে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান উনিও ছিলেন, আর সম্ভবত ঢাকার ডিসি ছিলেন উনি জিল্লুর রহমান, ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার উনিও ছিলেন এখানে, আরো বেশ কিছু লোকজন ছিল। গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানান ওই রাতে মোট 2টি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। এই 2টি ফাঁসির মঞ্চে দুজন করে মোট 4 জনকে ফাঁসি দেওয়া হয়। দূর থেকে কোন 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও 5ম জনকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, মঞ্চেই তোলা হয়নি। কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট 5টি লাশবাহী গাড়ি বের হয়েছিল। ফাঁসি থাকে সাধারণত সেই দিন, তো এটা নরমাল প্রসিডিওর, জেলখানায় নিরাপত্তাটা বেশ স্ট্রং থাকে। সেই দিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় জেলখানায়, ওই ফাঁসির মঞ্চের কাছে যে 4টা লাশ গাড়িতে উঠানো হয়, কিন্তু
আরেকটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়িতে উঠানো হয়। এই ব্যাপারটা একটু অস্বাভাবিক। একই জায়গায় ছিল না। না, এটা তো আসলে চারটা যেটা লাশ প্রথমে উঠানো হলো এটা তো ফাঁসির মঞ্চের কাছাকাছি, যেটা ন্যাচারাল। ওখানে ফাঁসির পরে ওখান থেকে লাশটা গাড়িতে উঠানো হয়, কিন্তু আরেকটা লাশ যেটা প্রশাসনিক ভবন থেকে বের করা হয়, এটাই হলো, এটার একটা ডিস্টেন্সের ব্যাপার আছে যে এখান থেকে কেন লাশ আসবে এবং কেন বা এটা গাড়িতে উঠানো, এটাই হলো প্রশ্ন। এই ব্যাপারটা নিয়ে পরের দিন বেশ আলাপ আলোচনা হয় জেলখানার ভিতরেও। ব্যাপারটা একটু অস্বাভাবিক। রাতে শেখ হাসিনার সাথে জেলখানার ভেতরে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে, আর শেখ হাসিনা পুলিশ, র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে 4 জনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন। ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন। ফাঁসি কার্যকর হবার পরপর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে। সেখান থেকে রাত 1টার কিছু আগে শেখ হাসিনাও তার সাথে থাকা খুনিরা সেই একই পাজেরো গাড়িতে করে জেলখানা থেকে বের হন। কারাগারের অন্য আরেকটি সূত্র বজলুল হুদার পরিবারকে জানিয়েছিলেন, সেই রাতে বজলুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল, যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজলুল হুদাকে জবাইয়ের আগে তার বুকের উপর পা চাপা দিয়ে রেখেছিলেন শেখ হাসিনা নিজে। সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল, কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল। ওই পরের দিন একটা বিষয় খুব আমাদের দু একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সম্রাট নাজমুল যখন প্রশাসনিক ভবন থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের দাগ ছিল। দু একজন এটা দেখতে পায়। এখন ব্যাপারটা হয়েছে যে এই ধরনের জিনিসগুলো তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, কিন্তু তখন যে সময় ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল, যে এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন, পুলিশ প্রশাসনের মধ্যেও আছেন, এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল, যারা সাক্ষী ছিল, তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায় এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে এবং এই যে অস্বাভাবিক অ্যাক্টিভিটিস গুলো যেগুলো জেলখানার মধ্যে দেখা গেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কি আবার আইনি পথেই ফিরে আসবে, এরকম একটা প্রশ্ন আমরা করতে পারি। গতকাল আমাদের বিচারাঙ্গনে এমন একটা ঘটনা ঘটেছে, সেটার ভিত্তিতে এই প্রশ্ন করাই যায়। আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা আমাদের জন্য হতেই পারে। এই যে মামলাটা হয়েছে, সেই মামলাটার ভবিষ্যৎ আমাদের গণতান্ত্রিক ভবিষ্যতের পথও খুলে দিতে পারে। আমরা জানি কিভাবে প্রতারণাপূর্ণভাবে জালিয়াতি করে আমাদের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তুলে দিয়েছিল তৎকালীন আওয়ামী সরকার, সাথে বিচার বিভাগকে নিয়ে, বিশেষ করে তৎকালীন প্রধান বিচারপতি জনাব খায়রুল হক, এক বিভৎস জালিয়াত, যিনি তার রায়ও জালিয়াতি করেছেন, সেটা নিয়ে কথা বলেছি, আজও বলবো। যাই হোক, সেটা দিয়ে ত্রয়োদশ সংশোধনীকে যেভাবে বাতিল করা হয়েছে সেটাও সরকার ঠিকঠাক মতো ফলো করেনি। পঞ্চদশ সংশোধনী পরে করা হলো, তার মধ্যে শুধু তত্ত্বাবধায়ক সরকার বাতিল না, সংবিধানের বিরাট একটা অংশের অসংখ্য অনুচ্ছেদে, অনেক পরিবর্তন করা হয়েছে। শুধু সেটাই না, সংবিধানের প্রায় 1/3 অপরিবর্তনীয় বলে ঘোষণা করা হয়েছে সেই সংশোধনীতে। অনেক কিছু এত বেশি ডিটেইলড নেওয়া হয়েছে, এটা খুব কম সংশোধনীতে এই পরিস্থিতি হয়েছে। গতকাল আদালতে এই সংশোধনীটা চ্যালেঞ্জড হয়েছে যে এই সংশোধনীটা অসাংবিধানিক ছিল, সংশোধনীটাই সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল। আমরা খেয়াল করেছি কয়েকজন মিলে এটার ব্যাপারে রিট করেছেন, এর মধ্যে জনাব বদিউল আলম মজুমদার কথা বলেছেন, মিডিয়ার সাথে কথা বলেছেন, এর যিনি প্রধান আইনজীবী ছিলেন ডক্টর শরীফ ভূঁইয়া, তিনি ব্যাখ্যা করেছেন কোন কোন গ্রাউন্ডে তারা প্রাথমিক পিটিশন করেছেন। পরে এটার হিয়ারিং হবে, সেখানে নিশ্চয়ই তারা আরও অনেক বেশি কথাবার্তা বলবেন। যে কথাগুলো সামনে আনা হয়েছে সেটা হলো, খেয়াল করি আমরা, প্রথম কথাটা হচ্ছে সবচেয়ে বড় যে যুক্তি হতে পারে সেটা হলো, আমাদের এই পঞ্চদশ সংশোধনী যখন হয় 2011 সালে, তখন সংবিধানের দ্বাদশ সংশোধনীতে আমাদের আর্টিকেল 142, যেটাতে আমাদের সংবিধান সংশোধনের কথা বলা আছে, সেখানে আমাদের যে সংবিধানের প্রিয়াম্বল এবং বেশ কিছু ধারা সংশোধনের ক্ষেত্রে গণভোট আয়োজনের কথা ছিল, মানে ওই সংবিধানের মধ্যেই ছিল। পঞ্চদশ সংশোধনীতে আপনি ওই অনেকগুলো ধারাকে আপনি পরিবর্তন করেছেন, কিন্তু আপনি গণভোট নেন নাই, তাহলে কোনোভাবেই সেটা হতে পারে না। আপনি এক্সিস্টিং যে সংবিধান ছিল সেটাকে আপনি ভায়োলেট করেছেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তারপরে যে বললাম 1/3 অফ দ্য আর্টিকেলসকে আপনি চেঞ্জ করা যাবে না ঘোষণা করে দিচ্ছেন, মানে এটা কোনোভাবেই হতে পারে না। কারণ আপনি ভবিষ্যৎ যে আইন প্রণেতারা আছেন, ভবিষ্যৎ যে বাংলাদেশ আছে, ভবিষ্যতের পরিবর্তনশীল প্রেক্ষাপট আছে, সেই প্রেক্ষাপটে আপনার মনে হতেই পারে যে আমাদের সংবিধানের এই জায়গাগুলো অ্যামেন্ড করা দরকার, কিন্তু সেগুলো আপনি করতে পারবেন না বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। এক উদ্ভট আইন তারা করেছিল, সংশোধনী তারা করেছিল। সো এটাও কোনোভাবেই থাকতে পারে না, এটা মৌলিক যে কনসেপ্ট অফ কনস্টিটিউশন তার সাথে সাংঘর্ষিক। রাইটলি এই যুক্তি এসছে যে আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন, এটা নিয়ে আমি পরে বলছি, সেটা 13th অ্যামেন্ডমেন্ট বাতিল করার যে রায় ছিল সেটা একটা শর্ট ভার্ডিক্ট ছিল। শর্ট ভার্ডিক্টে আসলে ভার্ডিক্ট, এটা হলো জাস্ট কথা। ওখানে যেভাবে কথা বলা হয়েছিল, আপনি ফাইনাল যে ভার্ডিক্ট এসছে, ওই যে বলছি বিচারপতি খায়রুল হক শেখ হাসিনার এই মাফিয়াতন্ত্র তৈরির ডান হাত ছিলেন।
এই ভদ্রলোক শেখ হাসিনার পরে এই দেশকে কেউ যদি ধ্বংস করে থাকে, ধ্বংসের প্রধান সহযোগী কিন্তু খায়রুল হক। আমরা অনেককে দেখি হয়তো, কিন্তু খায়রুল হক আমরা মিস করি। সো দ্যাট এই কারণে আমি এই শত্রুকে চিনিয়ে দেওয়ার জন্য একটা ভিডিও করেছিলাম। যাই হোক, মেইন যে ভার্ডিক্ট তার আগেই সংবিধান সংশোধন করে ফেলা হয়, এবং যেভাবে করা হয় সেটা কিন্তু ওই যে শর্ট ভার্ডিক্ট যেটা ছিল সেটার সাথে কন্ট্রাডিক্ট করে, নিশ্চয়ই করে। সুতরাং সেটা ফলো না করে এটা করা হয়েছে, এটাও একটা বত্যয়। এবং যেটা সবচেয়ে এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যোগ করা হয়েছে, সেটা হলো এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার সাথে সাথে আমাদের কনস্টিটিউশনের যে স্পিরিট, সেই স্পিরিটটা হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যে আমাদের একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হবে, এবং আমাদের জনগণের যে সকল ক্ষমতার মালিক সেটা আসলে কীভাবে আমরা সারাক্ষণই তো সেটা প্রয়োগ করতে পারি, এটা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিত্বের মাধ্যমে হয়। সো এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ওই জায়গাটাতেও চরমভাবে আঘাত হানা হয়েছে। ফলে এদিকটা হয়েছে কারণ দর্শানো, কেন অবৈধ হবে না কারণ দর্শানোর জন্য সরকারের বিভিন্ন লোকজনের কাছে নোটিশ দেওয়া হয়েছে, সেটা হবে। তারপরে এটা একটা হিয়ারিং হবে, এবং আমরা যতটুকু বেসিক বুঝি অত্যন্ত ভুলভাবে করা এই সংশোধনীটা বাতিল হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তাতে আমাদের সংবিধানে এর আগের যে পরিস্থিতি ছিল, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই আইনি পথেই ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে কিভাবে পঞ্চদশ সংশোধনী কিভাবে প্রতারণামূলকভাবে জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগ করেছিল, সেটা নিয়ে আমি বছর খানেক আগে একটা ভিডিও করেছিলাম। ডক্টর বদিউল আলম মজুমদার একটা চমৎকার লেখা লিখেছে, সেটার উপরে ভিত্তি করেই করেছিলাম। আমি সেই ভিডিওটা এটার সাথে যুক্ত করে দেই, এবং আপনারা যারা দেখেননি আগে তারা একটু দেখবেন, তাতে বুঝবেন যে ইভেন কোর্টও যা বলেছিল সেই কথাও তৎকালীন আওয়ামী লীগ মানেনি। এমনকি আওয়ামী লীগ নিজে যা বলেছিল, মানে সংবিধান সংশোধনের যে কমিটি আছে তাতে আওয়ামী লীগ যা বলেছে সে সেই কথাও মানেনি। স্রেফ এক ব্যক্তি শেখ হাসিনা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছেন, এবং যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজকে এই ভয়ঙ্কর জায়গায় চলে এসছে। আমি ভিডিওটা জুড়ে দিচ্ছি, আগ্রহীরা দেখবেন আশা করি। প্রপাগান্ডার শক্তি কত বড় হতে পারে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা নিয়ে সরকার যা করে সেটা দিয়ে প্রমাণ হওয়া সম্ভব। আমি আগেও বলেছি এই সরকার ফ্যাসিস্ট সরকার না, কিন্তু সে কতগুলো ফ্যাসিস্ট টুল ব্যবহার করে, তার মধ্যে একটা হচ্ছে প্রপাগান্ডা ব্যবহার করা। যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার আসলেই আপনি চোখ বন্ধ করে আপনার মনে হবে না ওটা তো কোর্ট বাতিল করে দিয়েছে। আমরা যারা আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার চাই তারাও মোটামুটি বলার চেষ্টা করি না বাতিল করেছে, কি হয়েছে, এতে ক্ষতি হয়েছে দেশের মানুষের ভালোর জন্য এখন নতুন করে তত্ত্বাবধায়ক সরকার আনতে হবে। কিন্তু আমরা মনের ভেতরে মেনে নেই একরকম যে তত্ত্বাবধায়ক সরকার আসলে দেশের সর্বোচ্চ আদালত, মানে সুপ্রিম কোর্টেরই যে সর্বোচ্চ আবার অংশটা আপিল বিভাগ, সেটা বাতিল করে দিয়েছে। খেয়াল করবেন আমরা এইভাবেই বুঝি। এই ব্যাপারটা একেবারেই মিথ্যা কথা, এই কথাটা একেবারেই মিথ্যা কথা, আমি রিপিট করছি। এবং এই মিথ্যাটা কিভাবে করা হয়েছে, বাস্তবে কি ছিল, সেটা নিয়ে দীর্ঘদিন থেকে কাজ করছেন আমার চোখে পড়েছে ডক্টর বদিউল আলম মজুমদার। আমরা চিনি তাকে, বাংলাদেশের নির্বাচন, সুশাসন, এসব ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন। ওনার একটা প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক বা সুজন, সেটাকে আমরা জানি। অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যে কোনো বিবেচনায়। ইনফ্যাক্ট আজ আমি ওনার একটা কলামই শুধুমাত্র একটু পড়ে দেবো, পড়ে দেওয়ার সাথে আমার নিজস্ব কিছু কথাবার্তা হয়তো যোগ করবো, কিন্তু মূলত উনি এই কলামটার মধ্যে সেটা করেছেন। উনি রিসেন্টলি এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দুটো গুরুত্বপূর্ণ কাজ করেছেন। একটা হচ্ছে আজকে যেটা করতে যাচ্ছি আসলে রায়টা কী ছিল, এবং আরেকটা হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে ফেলা হয় সংবিধান থেকে, সেইটাও অসাংবিধানিক ছিল। সেটা তার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি সেটা নিয়ে আরেকটা আলাদা ভিডিও করবো। আজকে ওই ব্যাপারটা যে প্রোপাগ্যান্ডা কী করেছে, কলামটা আজই প্রকাশিত হয়েছে। আমি আপনাদেরকে অলমোস্ট পুরোটাই পড়বো, তারপর আপনারা যদি চান আবার পড়ে নেবেন। প্রথম আলোতে প্রকাশিত হেডলাইন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত রায় নিয়ে বিভ্রান্তি। শুরুর অংশে প্রথম আলোতে জনাব সোহরাব হাসান, কলামিস্ট, আমরা অনেকেই চিনি, সৌরভ ভাই যে একটা কলাম লিখেছেন, যার মধ্যে তিনি লিখছেন সংক্ষিপ্ত আদেশ। আমাদের একটু জানিয়ে রাখি, প্রথমে একটা সংক্ষিপ্ত আদেশ হয়েছিল, পরে সেটা দীর্ঘদিন পরে এটার একটা ডিটেলড রায় বিচারপতি খায়রুল হক রিটায়ারমেন্টের পরে লিখেছেন, সেটা নিয়ে আসবো একটু পরে। সো সংক্ষিপ্ত রায়টাতে জনাব সোহরাব হাসান লিখছেন, আমি পড়ি কোট আনকোট, আদালত সংক্ষিপ্ত আদেশে বলেছিলেন সংসদ চাইলে দুটি নির্বাচন এ ব্যবস্থায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। মানে সংক্ষিপ্ত রায় বলছে সংসদ চাইলে দুটি পরবর্তী নির্বাচন হতে পারে, এটা সোহরাব হাসান লিখছেন। একই তারিখে যুগান্তর পত্রিকায় ডক্টর এম.এ.এস. মোল্লা একই দাবি করেন। উনি বলছেন সংসদ চাইলে আরও 2 টার্ম এরূপ সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। মানে প্রোপাগ্যান্ডার কথা বলছি, প্রোপাগ্যান্ডা। আচ্ছা, সরকারের পক্ষ থেকে একই কথা বলা হয়, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালত থেকে বাতিল করা হয়েছে, ব্লা ব্লা ব্লা, তাই আমরা তো বিরাট আইনের শাসন মানি, আমরা বিরাট আপিল বিভাগ মানি, আমরা আইন মানে কোর্ট যা বলে তার বাইরে যাই না, সুতরাং আমরা সব করে ফেলেছি। যদিও ষোড়শ সংশোধনী বাতিলের পর কিছুই হয়নি, আমি ওই জায়গায় সামান্য একটু টাচ করবো পরে। যাই হোক, তারা বলছেন ব্যাপারটা এইরকম যে আদালতকে অস্বীকার করা কোনোভাবেই সম্ভব না, আইনের শাসন মানলে আদালতের রায় মেনে চলতে হবে। রায়ের পর্যবেক্ষণ অংশ বলা হয়েছে সংসদ মনে করলে দুটি নির্বাচন হতে পারে। সরকার যেটা দাবি করছে একটু খেয়াল করি, রায়ের পর্যবেক্ষণ অংশে এটা এসছে। আচ্ছা, প্রথম কথাটা হচ্ছে শর্ট রায়টা কী ছিল, ডিটেল রায়ের মধ্যে একটা এসছে, আর শর্ট রায়টা কী ছিল সেটা একটু আমি পড়ি, তারপর কথা বলি। আমি অন্য ব্যাপারগুলো
অনেক বিশেষজ্ঞের মতামত উনি এখানে যুক্ত করেছেন, যদিও তিনি নিজেও একজন খুব গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ, কারণ নির্বাচন বিষয়ক যে কোনো বিষয়ে তাকে আদালতে অ্যামিকাস কিউরি, মানে এটা একটা ল্যাটিন টার্ম, আইনে ব্যবহার করে, এটাকে ইংরেজিতে বলা যায় ফ্রেন্ডস অফ দ্য কোর্ট, যারা খুব ওয়াকিবহাল আছেন। ওনার আইনের ব্যাকগ্রাউন্ড নাই, উনি অর্থনীতির মানুষ, কিন্তু এই সেক্টরে কাজ করতে করতে ওনার অসাধারণ দক্ষতা তৈরি হয়েছে। সো উনি অনেক ক্ষেত্রেই এগুলো করেছেন, এবং ওনার আমি একটা রায় পড়তে গিয়ে দেখেছি যে ওনার দেয়া যুক্তি তারা খুব গুরুত্বের সাথে কোর্ট নিয়েছেন। যে যাই হোক, সেটা অন্য আলোচনা। এখন সংক্ষিপ্ত যে রায়টা, সেই রায়টা আমি একটু পড়ি, একদম অক্ষরে অক্ষরে পড়ি। মানে আদালতের রায় আসলে বোঝা আদৌ কঠিন কিছু না, আমি বারবার বলছি, একটু লেখাপড়া জানলে, একটু ভাষা জানলে এটা বোঝা যায়। খুব একটা জায়গায় যে সমস্যা হবে না তা না, কিন্তু নাগরিকদের, একটা সচেতন নাগরিকের আইন এবং এসব বোঝা দরকার আছে। আমি সবসময় বলি কথাটা, পড়ি। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী প্রসপেক্টিভলি ব্র্যাকেটে লিখছেন বা ভবিষ্যতের জন্য বাতিল ও অসাংবিধানিক ঘোষণা করা হলো। ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছিল, তাহলে এটা বাতিল, ভবিষ্যতের জন্য এটা আনা যাবে না, ভবিষ্যতের জন্য বাতিল, এরকম একটা কথা বলা হয়েছে। যা সাধারণত আইনসিদ্ধ নয়, প্রয়োজন তাকে আইনসিদ্ধ করে। জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন, এ সকল সনাতন তত্ত্বের ভিত্তিতে মন দিয়ে খেয়াল করুন, দশম ও একাদশ সংসদ নির্বাচন পূর্বে উল্লিখিত ত্রয়োদশ সংশোধনীর অধীনে অনুষ্ঠিত হতে পারে। তার মানে আপনি বলছেন এটা সংবিধানের সাথে, মানে এটা অবৈধ, এটা গণতান্ত্রিকভাবে এটা বেআইনি। যুক্তিটা এরকম যে আপনি একটা গণতন্ত্রের মধ্যে অনির্বাচিত কেউ ক্ষমতায় থাকতে পারে না। এই আলোচনা আমরা এখন বিস্তারিত ঢুকছি না, কিন্তু তারা বলছেন যেটা ট্রেডিশনালি আইনের একটা খুব বেসিক কথা আছে, জনগণের কল্যাণ এবং রাষ্ট্রের কল্যাণই সর্বোচ্চ আইন, সেটার ভিত্তিতে বলছে দশম ও একাদশ, তার মানে আমাদের 13 সাল বা 14 সালে যে নির্বাচন হয়েছে 18, এই দুটো নির্বাচন তত্ত্বাবধায়ক মানে ত্রয়োদশ সংশোধনীর অধীনে অনুষ্ঠিত হতে পারে। কথা শেষ। সংসদ চাইলে টাইলে না, সংসদের কোনো কন্ডিশন নাই, জাস্ট এই দুটা নির্বাচন ওই তত্ত্বের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী মানে তত্ত্বাবধায়কের অধীনেই হতে পারে বলে স্ট্রেট বলে দিয়েছেন। তারপর বলছেন, তবে সংসদ ইচ্ছা করলে এরই মধ্যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সাবেক প্রধান বিচারপতি বা আপিল বিভাগের বিচারকদের বাদ দিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনতে পারে। যুক্ত করছেন, কারণ বিচার বিভাগকে ইনভলভ করা এক ধরনের বিচার বিভাগের সমালোচনা তৈরি করছিল, সে কারণে তারা এটা এর মধ্যে যোগ করেছেন। এটা যদি আমরা শুনি, আমাদের কারো কাছে কি মনে হচ্ছে সংসদ চাইলে দুবার হতে পারে? এখানে বলা হয়েছে, খেয়াল করি, মিস্টার সোহরাব হাসান, আরেকজন কি ডক্টর মোল্লা, আমি লেখাটা পড়িনি, আমি স্যারের এখান থেকে এইটুকুই পড়লাম, ক্লিয়ারলি তারাও একই কথা বলছেন। হয় তারা জেনে শুনে এই প্রোপাগান্ডার পার্ট হয়েছেন, অথবা সরকারের যে প্রোপাগান্ডা, সেই প্রোপাগান্ডাটা তাদের মধ্যে এমনভাবে ঢুকেছে, এনারা খুব সাধারণ মানুষ নন, এরা ইন্টেলেকচুয়ালস, তাদের সেই ইন্টেলেকচুয়াল এবিলিটিকেও প্রভাবিত করে তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে দুটি নির্বাচন সংসদ চাইলে হতে পারে। এটা সংক্ষিপ্ত রায় বলা হয়েছে। সংক্ষিপ্ত রায়টা আমি আপনাদের সামনে পড়ে শোনালাম, আমি শুরু অংশটা আবারও পড়ছি, মাথায় ঢুকিয়ে ফেলি আমরা। যে অংশটা বলা হয়েছে, যা সাধারণত আইনসিদ্ধ নয়, প্রয়োজন তাকে আইনসিদ্ধ করে। জনগণের নিরাপত্তাই সর্বোচ্চ আইন এবং রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন, এ সকল সনাতন তত্ত্বের ভিত্তিতে দশম ও একাদশ সংসদ নির্বাচন পূর্বে উল্লেখিত ত্রয়োদশ সংশোধনীর অধীনে অনুষ্ঠিত হতে পারে। আমি এইটুকু আবার বললাম, তার মানে এর সাথে সংসদ চাইলে বলছেন যে বিচার বিভাগ বা আপিল বিভাগ, বিচার বিভাগকে সরিয়ে রাখতে, কারণ ওনাকে যদি সরিয়ে রাখতে হয়, কারণ ত্রয়োদশ সংশোধনীতে বিচারকরাই প্রধান ছিল, লাস্ট যিনি রিটায়ার করেছেন সেই প্রধান বিচারপতি, ফলে এটা যদি আপনি পাল্টাতে চান সেক্ষেত্রে সংবিধান সংশোধন করতে হবে। সেটার কথা বলেছে যে তারা এটার জন্য সেটা করতে পারে, সেটা সংসদ চাইলে, কোনোভাবেই এটা নয়। কয়েকজন বিশেষজ্ঞের কথা এখানে আছে, এটা মানে যা যা বলা হয়েছে এবং এটা যে জেনুইনলি এটা রাখা হয়েছে তার প্রমাণ অনেকের কথায় আছে। আমি একটু পড়ি। ব্যারিস্টার আদিবা খান, এই যে জিনিসটা যে চেঞ্জ করা হলো, সেটাতে উনি বলছেন, ইন্টারন্যাশনাল রিভিউ অব ল জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলছে, বিরোধী দল নাগরিক সমাজ ভোটারদের বিরোধিতা সত্ত্বেও আওয়ামী লীগ সংসদে তার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে পরবর্তী দুই জাতীয় নির্বাচনের সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বহাল থাকার আদালতের নির্দেশ অমান্য করেছে। আদালত কিন্তু নির্দেশ দিয়েছিল। আচ্ছা, গবেষক রিদওয়ানুল হক, উনি খুব বিখ্যাত একজন, উনি আমাদের সবচেয়ে বিখ্যাত লিগাল মাইন্ডের একটা, উনি একটা জার্নালে প্রকাশিত এটাকে পঞ্চদশ সংশোধনীকে অসাংবিধানিক বলছেন। আরও অনেকের কথা আছে, যেমন এখানে আমি একটু পড়ি আরও। এম এ জহির, বিখ্যাত লয়ার, আগামী দশম ও একাদশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের আওতায়, কিন্তু বিচারকদের না জড়ানোর জন্য সংশোধনী আনতে পারবে বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। এটা বাংলা নিউজ 10 মে 2011-তে বলছেন। ব্যারিস্টার রফিকুল হক, একই কথা, আগামী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক অধীনে হতে পারে। আমি ওই জায়গায় ডিটেল আর পড়ছি না। একটু খেয়াল করি, মাহমুদুল ইসলাম, বিখ্যাত মানুষ, ওনার একটা বই বলা হয় কনস্টিটিউশনাল ল বোঝার জন্য, এই বইটা বাইবেলের মতো। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ গ্রন্থে বলেছেন, একটি নিন্দিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আগামী দুই সংসদ নির্বাচনে জিইয়ে রেখে আপিল বিভাগ বিচারিক আইন প্রণয়নের মাধ্যমে আইনসভার সংবিধান প্রদত্ত দায়িত্ব পালনের উপর হস্তক্ষেপ করেছেন, যা সুপ্রতিষ্ঠিত সাংবিধানিক আইনশাস্ত্র, আইনের শাসন ও ক্ষমতার পৃথকীকরণের পরিপন্থী। একটু সহজ করে বুঝিয়ে বলি, উনি যেটা বলছেন সেটা হলো, তার মানে দুবার আরও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। উনি মনে করছেন এই জাজমেন্টটা দেওয়া ঠিক হয়নি, এটা উনি মনে করছেন, কারণ এটার মাধ্যমে উনি
সংসদের যে একচ্ছত্র ক্ষমতা ছিল সেই ক্ষমতাটাকে উনি বার দিচ্ছেন, তাই না? আসলে মনে হয় তো যে উনি বলছেন দুটো হবে, কিন্তু উনি বলছেন এই ক্ষমতাটা সম্পূর্ণ সংসদের থাকার কথা ছিল। এবং ক্ষমতার যে পৃথকীকরণ, আমরা জানি যে একটা শাসন বিভাগ থাকবে, একটা আইন বিভাগ থাকবে, একটা বিচার বিভাগ থাকবে। বিচার বিভাগ শাসন বিভাগের বা বিচার বিভাগ কখনো আইন বিভাগের দায়িত্ব ঠিক করে দিতে পারে না। মোদ্দা কথা হচ্ছে মাহমুদুল ইসলাম খুব ক্লিয়ারলি বলছেন এই দুবার তত্ত্বাবধায়ক সরকার রেখে দিয়েছে কোর্ট। এত কিছু আমরা যদি যোগ করি তাহলে খুব ক্লিয়ারলি বুঝে যাব হয় নাই। এমনকি পরবর্তীতে সে আরেক আলোচনা, পরবর্তীতে তড়িঘড়ি করে শর্ট রায়ের পরই আপনি পঞ্চদশ সংশোধনী করে ফেলেন এবং সেটাও অসাংবিধানিক। যে বলছি ডক্টর মজুমদার অসাধারণ কয়েকটা লেখা লিখেছেন, সেগুলোর ভিত্তিতেই আমি জাস্ট ওনার লেখাগুলোর ভিত্তিতেই দেখাবো পঞ্চদশ সংশোধনীটাও আসলে অবৈধ। এদেশে একটা লিস্ট, ন্যূনতম একটা স্বাধীন যদি বিচার বিভাগ থাকতো, রিট করলে পঞ্চদশ সংশোধনী টেকার কোনো কারণ ছিল না। কারণ কনস্টিটিউশনের কাস্টোডিয়ান হচ্ছে আদালত। আমাদের মনে থাকার কথা ষোড়শ সংশোধনী, যেটা দিয়ে বিচারকদের অভিশংসনের বিরাট একটা ক্ষমতা সংসদের হাতে নিয়ে আসা হয়েছিল, সেটাকে কিন্তু বাতিল করে দিয়েছিলেন। একই সময় এরশাদের অষ্টম সংশোধনী বাতিল করা হয়েছিল। সুতরাং এই ক্ষমতা আছে। ঠিক একইভাবে পঞ্চদশ সংশোধনী যেটা হয়েছে, এটা আমাদের সংবিধান সম্মতভাবে হয়নি, এটা অসাংবিধানিক হয়েছে। আমি খুব দ্রুতই এটা নিয়ে কথা বলবো, কিন্তু এটুকু বলে আজকে শেষ করি। আদালত সংক্ষিপ্ত রায়ে কখনোই সংসদ চাইলে এটা বলেনি, তারা বলেছে দুটো নির্বাচন এটার অধীনে হতেই পারে। সুতরাং ওই ডক্ট্রিন অফ নেসেসিটি, যে প্রয়োজন সবচেয়ে বড় আইন, নিরাপত্তা সবচেয়ে বড় আইন, আসলে তাই। এমনকি এই কারণে আমরা বলবো দুটো না, এরপরও যদি প্রয়োজন হয় ডক্ট্রিন অফ নেসেসিটিতে আমরা সেটা চাইতে পারি, মানে সর্বোচ্চ আইন থাকার পরও। প্রোপাগ্যান্ডার শক্তি আমরা দেখছি, আমরা আশা করি আমরা একটা পাল্টা প্রোপাগ্যান্ডা অন্তত মানুষের মধ্যে চালাই, যাতে ওই কথা, প্রথম কথাটা হচ্ছে এরকম কথা না বললেও আমরা তত্ত্বাবধায়ক সরকার চাইতাম। এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, সুতরাং কোর্ট যদি বলতো না আর একবারও থাকবে না, তারপর আমরা চাইতাম, এবং এখানে আমাদের যুক্তি হচ্ছে জনগণের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তাই সর্বোচ্চ আইন, সেটার ভিত্তিতে চাইতাম। এই স্টেট ভেঙে পড়ছে, আমি তত্ত্বাবধায়ক চাইবো না, চাইবো। কিন্তু যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার কাজটা করতে বসে আমরা বলি না, সেটাও মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। এবং এই মিথ্যা এমনভাবে প্রচারিত হয়েছে যে আমাদের সোসাইটির ইন্টেলেকচুয়ালরা হয় জেনে শুনে বলছেন, অথবা তারা ওই প্রোপাগান্ডায় আক্রান্ত হয়ে মিসপারসেপশন, ভুল ধারণা, ভুল বোঝাবুঝির মধ্যে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।